প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে আজকের প্রোগ্রামটি পরিচালনা করার জন্য এবং আমাকে প্রেজেন্টেশন এর বিষয়ে রিসার্চারদের স্কিল নিয়ে কথা বলার সুযোগ প্রদান করার জন্য আমি গবেষক হতে চাই প্ল্যাটফর্ম এবং পাথফাইন্ডার রিসার্চ এন্ড কনসালটেন্সি সেন্টারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো প্রেজেন্টেশন এমন একটা বিষয়, এটা কিন্তু এখন আমাদের সবারই লাগে, কিন্তু আমাদের অনেকেরই আছে এরকম যাদের প্রেজেন্টেশনের নাম শুনলেই একটা ভয় কাজ করে, হাত পা ঘেমে যায়, শরীরে কাঁপুনি চলে আসে। আবার আমরা অনেকে এরকম আছি যে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা গুছিয়ে প্রেজেন্ট করতে পারছি না, কিন্তু আমার ভিতরে কথাটা আছে, আমি বলতে পারছি না। এ ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি যখন কোনো একটা প্রেজেন্টেশন আমাকে করতে হয়। তো যে জিনিসটা আমাকে করতেই হবে, তো এই জিনিসটা যদি আমি গুছিয়ে করতে পারি, অনেক প্রাঞ্জলভাবে করতে পারি, আমার প্রেজেন্টেশনটা যদি অনেক স্পন্টেনিয়াস হয়, আমি যে প্ল্যাটফর্মেই থাকি না কেন, আমি একজন ছাত্র হই, শিক্ষক হই, গবেষক হই, হুম? আমার পরিচয় যাই হোক, আমি যে কথাগুলো বলতে চাচ্ছি বা আমি যে ইনফরমেশনটা থ্রো করতে চাচ্ছি, সেটা যদি আমার অডিয়েন্স বুঝতে পারে, তাহলে আমার অডিয়েন্সের মধ্যে অথবা আমার প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আমার মূল্যায়নটা অনেক বেড়ে যাবে। আমি একজন শিক্ষক, আমার রিসার্চ ডেপথ অনেক বেশি, আমার সাবজেক্টিভ নলেজ অনেক ভালো। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি বা আমি যে লেকচারটা প্রোভাইড করতে চাচ্ছি, সেটা যদি আমি গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করতে না পারি, আমার কাছ থেকে আমার স্টুডেন্টরা ঠিক ওইভাবে বেনিফিটেড হতে পারল না, যেভাবে আমি গুছিয়ে বললে হতে পারত। আবার আমরা যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছি, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হোক, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হোক, কম বেশি আমাদেরকে কিন্তু প্রতি সেমিস্টারেই প্রেজেন্ট করতে হয়। সেটা গ্রুপ প্রেজেন্টেশন হোক, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন হোক, আমাদেরকে কিন্তু প্রেজেন্ট করতে হয়। কিন্তু এই প্রেজেন্টেশনটা কিভাবে করতে হয়? প্রেজেন্টেশনের ভয়টা কিভাবে কাটিয়ে তোলা যায়? একটা প্রেজেন্টেশনকে কিভাবে অনেক বেশি আকর্ষণীয় করা যায়, প্রাঞ্জল করা যায়, শ্রুতি মধুর করা যায়? আমি যে বিষয়গুলা বলবো, আমার অডিয়েন্স সেটা বুঝবে। পুরা প্রেজেন্টেশনের সময়টা আমি আমার অডিয়েন্সকে ধরে রাখবো। আমার আই কনট্যাক্টটা কিরকম হবে? আমার বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে? এই বিষয়গুলো হচ্ছে শিখার বিষয়। এই জিনিসগুলো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গবেষক হতে চাই প্ল্যাটফর্মকে। এই যে রিসার্চ করার জন্য যে অনেকগুলো প্রাসঙ্গিক স্কিল আছে, যেটা একটা মানুষকে পরিপূর্ণ রিসার্চার হিসাবে বা গবেষক হিসেবে তুলে ধরার জন্য শুধু রিসার্চ নলেজ থাকলেই হয় না। এই রিসার্চটাকে ফুটিয়ে তোলার জন্য, এই রিসার্চটাকে রিকগনাইজড করার জন্য, পাবলিকেশনে নিয়ে যাওয়ার জন্য সারাউন্ডিং আরো কিছু স্কিল থাকে, যেটা আমাকে রিসার্চ ওয়ার্ল্ডে হাইলাইটেড করবে, আমাকে আলাদা একটা পরিচিতি এনে দিবে। সেরকমই একটি স্কিল হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। তো আমি আতিকুর রহমান সানি, ডিরেক্টর, পাথফাইন্ডার রিসার্চ এন্ড কনসালটেন্সি সেন্টার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে প্রেজেন্টেশন স্কিল ফর রিসার্চার্স এন্ড একাডেমিক্স প্রোগ্রামে। তো একটা প্রেজেন্টেশন আমরা যখন দিতে যাই বা শুরু করতে যাই, যখনই আমি ডায়াসে উঠেছি অথবা যখন আমি স্লাইড ওপেন করে কথা বলছি, তখন থেকেই কিন্তু আমার প্রেজেন্টেশন এর প্রিপারেশনটা এই জায়গা থেকে আমরা বেশিরভাগ মানুষ নেই। এজন্য যেটা হয়, হঠাৎ করে আমি একটা অডিয়েন্সের সামনে এসে আমি ঘাবড়ে যাই। কিন্তু একজন মাস্টার প্রেজেন্টার যদি আমি হতে চাই, তাহলে আমাকে প্রিপারেশন নিতে হবে ২ টা ভাগে। হুম? একটা হচ্ছে কিছু প্রিপারেটরি ওয়ার্ক লাগে। একটা সাকসেসফুল প্রেজেন্টেশন এর জন্য আমাকে এটার জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আছে। ১ম এ আমাকে চিন্তা করে নিতে হবে যে আমার উইক সাইড কোনগুলো? আমার স্ট্রং সাইড কোনগুলো? স্ট্রং সাইড গুলোকে আমি কিভাবে হাইলাইটেড করতে পারি, আর আমার উইক যে পয়েন্ট গুলো আছে সেগুলোকে কিভাবে আমি ওভারকাম করতে পারি, ডেভেলপ করতে পারি। এই ২ টা জিনিস মাথায় রেখে কিন্তু আমাকে প্রেজেন্টেশনের জন্য প্রিপারেশন নিতে হবে।
সেটা আমার ক্লাস প্রেজেন্টেশন হোক, সেটা আমার থিসিস প্রেজেন্টেশন হোক, অথবা কোনো সিনোপসিস বা প্রপোজালের জন্য প্রেজেন্টেশন হোক, অথবা কোনো কনফারেন্স হোক, সিম্পোজিয়াম হোক, প্রত্যেকটা জায়গার জন্য কিন্তু আমাকে প্রিপারেশন নিতে হবে। তো এই প্রিপারেশনটা আমরা কিভাবে নিব সেটা নিয়ে যদি আমরা দেখি যে একজন মাস্টার প্রেজেন্টার দুইটা বিষয়কে সামনে নিয়ে প্রিপারেশন নেন। প্রথম হচ্ছে যে এই প্রেজেন্টেশনটাকে আরো বেশি লাইভ করার জন্য, আরো বেশি কানেক্টেড করার জন্য কি কি বিষয় সামনে নিয়ে আমাকে প্রেজেন্টেশনটা দিতে হবে। আবার হলো এই প্রেজেন্টেশনটাকে লাইভ করার জন্য অথবা এই প্রেজেন্টেশনটাকে রিমার্কেবল করার জন্য কি কি কাজ আমাকে এভয়েড করতে হবে। এই দুইটা জিনিস প্রথমে আমাকে মাথায় রাখতে হবে। একটা হলো আমরা বেশিরভাগ এটা একদম অনার্স লাইফ থেকে হোক অথবা আমাদের প্রফেশনাল লাইফ হোক অথবা আমি লেকচার দিচ্ছি, সাধারণত আমরা স্লাইড প্রিপারেশন এর জন্য যেই পরিমাণ সময় দেই, কিন্তু স্লাইডটা কিভাবে ডেলিভারি করব, আমি কি স্পিচটা দিব, এই স্লাইডটার ডেলিভারি ধরনটা আমার কেমন হচ্ছে, এটা কি স্পন্টানিয়াস হচ্ছে নাকি এটাকে আরো ডেভেলপ করার সুযোগ আছে, এই জিনিসটা কিন্তু আমি দেখার সুযোগ পাই না। কারণ 11th আওয়ারে অথবা স্লাইড প্রিপারেশন করতে করতে আমার অনেক সময় চলে গেছে। এখন এই স্লাইডটা যে আমি কিভাবে ডেসক্রাইব করব অথবা আমি কিভাবে প্রেজেন্ট করব, এটা নিয়ে আমি আগে কোনো রিহার্সাল করি না। এজন্য যেটা হয় ওই স্লাইডটা প্রথমেই যে আমি হয়তো একটা কনফারেন্সে প্রেজেন্ট করছি অথবা এই স্লাইডটা আমি জাস্ট কোন রকম বানিয়ে নিয়ে এসেছি, এখন আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে বলতে যাচ্ছি। তো স্লাইডটা যেহেতু আমি নিজে বানিয়েছি, আমি তো জানি এই স্লাইডটাতে কি আছে। কিন্তু এই স্লাইডটা যেরকম আমি হাতে কলমে বানিয়েছি, তো বানানোর সময় এতে কি আছে এই নলেজটা আমার ভিতরে আছে, কিন্তু এই স্লাইডটা আমি কিভাবে আরেকজনের কাছে প্রেজেন্ট করব, এখান থেকে ইনফরমেশন গুলো আমি কিভাবে থ্রো করব, কিভাবে বললে এটা মোর অডিয়েন্স ফ্রেন্ডলি হবে, এই জিনিসগুলো যেহেতু আমি প্র্যাকটিস করিনি, সো আমি যখনই অডিয়েন্সের সামনে আসব আমার মধ্যে কিন্তু একটা জড়তা কাজ করে, একটা আড়ষ্টতা কাজ করে। তো এই জিনিসটাকে কাটিয়ে উঠার জন্য কয়েকটা হ্যাকস আছে, কয়েকটা সিক্রেট আছে। তো সেই জিনিসগুলোই আজকে আমরা পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আলোচনা করব। কি কি হ্যাকস, কি কি টিপস অথবা কি কি সিক্রেট আছে যেগুলো মাস্টার প্রেজেন্টার যারা আছেন ওনারা ফলো করেন। একদম শুরু থেকে বিগিনিং থেকে, হ্যাঁ, আমি কিভাবে নিজেকে একজন মাস্টার প্রেজেন্টার হিসাবে আমার সারাউন্ডিং এর মধ্যে, আমার প্ল্যাটফর্মের মধ্যে আমি এস্টাবলিশড করতে পারি। সো প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমি যে বিষয়ে প্রেজেন্ট করব এটার আগে থেকেই রিহার্সাল করা। এখন এই রিহার্সালটা আমি কয়েকভাবে করতে পারি। একটা হলো মিররের সামনে দাঁড়িয়ে, যদি আমাকে দাঁড়িয়ে প্রেজেন্ট করতে হয়, মিররের সামনে দাঁড়িয়ে আমি কথাগুলো বলবো। আমি যে বিষয়গুলো প্রেজেন্ট করতে চাচ্ছি ওই টপিকস গুলো আমি মিররের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করব। তো ওই প্র্যাকটিসটা করার সময় আমি দেখব যে আমি কি জড়সড় হয়ে প্রেজেন্ট করছি না আমি খুব বেশি লাইভ, একটা ওপেননেস আমার মধ্যে কাজ করতেছে কিনা, আমাকে কনফিডেন্ট এনাফ মনে হচ্ছে কিনা, বা আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমি থরলি বলে যেতে পারছি কিনা, না আমি আটকে যাচ্ছি, না আমার মধ্যে আ উম সো এই যে ফিলার গুলো এগুলা কাজ করতেছে কিনা। তাহলে এগুলো কিন্তু অডিয়েন্স থেকে আমাকে ডিসকানেক্টেড করে দিবে। আমার প্রেজেন্টেশনের ভ্যালুটা কমিয়ে দিবে। হ্যাঁ? তো এই জিনিসগুলো আমি মিরর মিররের সামনে দাঁড়িয়ে নিজে, নিজে প্র্যাকটিস করলাম। এখন মিররের সামনে আমি প্র্যাকটিস করলাম কিন্তু এটা তো পরে আমি দেখতে পারছি না যে আসলে কোন, কোন জায়গাগুলোতে এটা যদি আমার কাছে একটু রেকর্ডেড থাকতো, এটা যদি আমি একটু দেখতে পারতাম যে কোন জায়গাগুলোতে আমার ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, কোন জায়গাটা নিয়ে কাজ করলে আমার প্রেজেন্টেশনটা আরো অনেক ভালো হইতো। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমাদের সবার কাছে এখন একটা ডিভাইস আছে মোবাইল। এটার ফ্রন্ট ক্যামেরা অন করে যদি আমি ভিডিও করি, হ্যাঁ, যে আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি সেটা আমি কথা বলছি। তারপরে আফটার 10 মিনিটস অর 15 মিনিটস আমি একটু শুনলাম যে আমার প্রেজেন্টেশনটা কেমন হলো। আমি একটু দেখলাম কোন জায়গাগুলোতে আমার আসলে আরেকটু ভালো করা দরকার। কোন জায়গাটাতে আরেকটু জোর দিলে বা কোন টপিকসটার উপর আরেকটু প্রিপারেশন নিলে, আরেকবার রিহার্সাল করলে আমার প্রেজেন্টেশনটা অনেক বেশি সুন্দর হবে, প্রাঞ্জল হবে এবং কানেক্টেড হবে। এভাবে যদি আমি প্রিপারেশন নিই তাহলে কিন্তু আমি দেখেন মানুষ কিন্তু স্বপ্ন দেখে, হ্যাঁ?
আপনি যখন এই কাজগুলো করব না, আপনি দেখবেন আপনার সামনে আপনার অডিয়েন্স গুলা চলে আসছে। আপনি গুনগুন করে যখনই যাচ্ছেন আপনার প্রেজেন্টেশনের টপিকস গুলো আপনি নিজে, নিজে গুনগুন করছেন। অথবা আপনি হাঁটছেন আপনার ড্রইং রুমে, আপনি হাঁটছেন আপনার চেম্বারে। আপনার মনে হচ্ছে আপনি কি করতেছেন? স্টেজের মধ্যে হাঁটতেছেন। প্রেজেন্টেশন যে স্টেজটা যেখানে আপনি প্রেজেন্টেশন করবেন অথবা ডায়াসটা ওখানে হাঁটতেছেন। একটা স্বপ্ন কিন্তু আপনার মধ্যে তৈরি হয়ে গেল। আসলে আমরা মানুষ হিসাবে সবাই স্বপ্ন দেখি। এই স্বপ্নই কিন্তু আমাদেরকে ভালো পারফর্ম করতে সাহায্য করে। সো এই প্র্যাকটিস গুলো আমি যখন করব না, একটা ভীতি, একটা ভয় যে আড়ষ্টতা এটা আমার মধ্যে দিয়ে কেটে যাবে। আরেকটা হলো, একটা তো আমি নিজে নিজেকে জাজ করলাম যে আমার ইমপ্রুভমেন্ট এরিয়া গুলো। এটা যদি আরো কয়েকটা চোখ দিয়ে দেখা যেত, আরো কয়েকজন মানুষ যদি দেখতো বা আমাকে একটু কারেকশন করে দিত যে আমার প্রেজেন্টেশনটা আরো কিভাবে লাইভ করা যায়, আমি মেইন প্ল্যাটফর্ম এ প্রেজেন্ট করার আগে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি? আমাদের যারা আমরা রিসার্চ ওয়ার্ক করি, সাধারণত রিসার্চটা একটা টিমের মাধ্যমে করতে হয়, তাই না? ইন্ডিভিজুয়ালি রিসার্চ করার থেকে আমরা যদি একটা টিম বিল্ড আপ করি, আমরা যদি একটা নেটওয়ার্কিং থাকে, তাহলে কিন্তু আমি খুব দ্রুত এস্টাবলিশড হতে পারবো রিসার্চ ওয়ার্ল্ড এর মধ্যে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের সামনে আমি যদি ১ বার বা ২ বার প্র্যাকটিস করি, তাহলে ওখান থেকেও কিন্তু আমি কিছু ফিডব্যাক পাবো, যেটা আমার প্রেজেন্টেশনটাকে ফাইনালি অনেক সুন্দর করবে। আ এখন হতে পারে যে আমি ফিজিক্যালি এটা এরেঞ্জ করতে পারছি না। কোন অসুবিধা নাই। আমরা এরকম Zoom এ অথবা এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ শেয়ার করে কিন্তু আমি প্রেজেন্ট করতে পারি। যেখান থেকে অন্যদের ফিডব্যাক দ্বারা অন্য যারা রিসার্চার আছেন উনাদের ফিডব্যাক গুলো যখন পাবো বা কেউ যদি আমাকে অ্যাপ্রিশিয়েট করে, আপনি তো অনেক ভালো প্রেজেন্ট করেন। আপনার প্রেজেন্টেশন স্কিলটা না এক্সিলেন্ট। এই যে একটু অ্যাপ্রিসিয়েশন, হয়তো আমি যেরকম বলেছে ঐরকম ভালো করি নাই। কিন্তু এই যে আমাকে একটু অ্যাপ্রিশিয়েট করলো, এই যে আমাকে একটু ইন্সপায়ার করলো, এটা কিন্তু আমার কনফিডেন্ট লেভেলটা অনেক বুস্ট করে দিবে। যেটা আমি যখন প্রেজেন্টেশন করতে যাব না, দেখবেন আমার কাছে মনে হবে, আরে এটা তো আমি আরো আগে ৫-৭ বার করছি। এটা কোনো ব্যাপারই না। এইরকম একটা কনফিডেন্ট আমার মধ্যে কিন্তু কাজ করবে। আরেকটা হলো ধরেন আমার ওরকম নেটওয়ার্কিং হয় নাই বা আমার ফ্রেন্ডদের সামনে এখন আমি প্রেজেন্ট করার মতো সুযোগও নাই। তাহলে আমার যারা ফ্যামিলি মেম্বার আছে, আমার আম্মু আছেন, আব্বু আছেন অথবা আ যারা ম্যারিড হ্যাঁ? আমাদের যারা আছেন আমার ওয়াইফ থাকতে পারেন, আমার আ আ চিলড্রেনরা থাকতে পারেন, হ্যাঁ? ভাই থাকতে পারেন, বোন থাকতে পারেন। ফ্যামিলি এনভায়রনমেন্ট হ্যাঁ? আমি যেটা আমার কমফোর্ট জোন, যাদেরকে দেখলে আমার মধ্যে ভয় কাজ করবে না, ভীতি কাজ করবে না, তাদের সামনে আমি যদি আমার কাজটাকে কয়েকবার প্রেজেন্ট করি, উনারা যদি আমার ব্যাকগ্রাউন্ড এর না হয়, উনারা যদি টেকনিক্যাল বিষয়গুলো হয়তো বুঝবে না, কিন্তু উনাদের সামনে প্রেজেন্ট করার দ্বারা যেটা হবে, আমার ভিতরে কিন্তু একটা কনফিডেন্ট গ্রো করবে এবং আমার যে জেস্চার বা পোস্চার বা আমার আই কনট্যাক্ট এ যদি কোন সমস্যা থেকে থাকে, এই জিনিসগুলো কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররাও আমাকে এরকম সাজেস্ট করতে পারবেন। তাহলে দেখেন প্রিপারেশন এর ১ম হলো আমরা বলছি যে আমাকে পর্যাপ্ত রিহার্সাল করতে হবে অথবা প্র্যাকটিস করতে হবে আমার ওই প্রেজেন্টেশনটা সম্পর্কে। তারপর হলো আমার ড্রেস কোডটা সম্পর্কে আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমি কাদের সামনে প্রেজেন্ট করব। আমার অডিয়েন্স কারা? অডিয়েন্সদের সম্পর্কে অথবা আমি যে বিষয়টার উপর প্রেজেন্ট করব, আমার টপিকটাও আমাকে একটু রিসার্চ করে যেতে হবে যে এই টপিকটা আমি কাদের সামনে প্রেজেন্ট করছি। আমি যদি 1 এর স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করে থাকি, ওখানে আমার বলার ধরনটা যেরকম হবে, ওখানে আমি যে স্টোরি গুলো শেয়ার করব, হ্যাঁ? ওখানে আমি এটা নিশ্চয়ই যখন আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স এ যাবো, ওখানে সাধারণত যারা আমাদের আন্ডার গ্রেড স্টুডেন্ট আছেন, উনারাও যদি থাকে, উনারা কিন্তু একটু 1 এর স্টুডেন্ট হবেন না। তাই না? আরেকটু সিনিয়র স্টুডেন্ট হবেন। অথবা সাধারণত যারা পোস্ট গ্র্যাজুয়েশন এ থাকেন অথবা বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন এ কাজ করছেন অথবা আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি যারা আছেন অথবা কর্পোরেট লেভেলে যারা কাজ করছেন, একটা লেভেল থাকবে। আমাকে বুঝতে হবে একই কথা সব লেভেলে সবভাবে বলা যায় না। আমি যেই অডিয়েন্স এর সামনে কথা বলবো, ওই অডিয়েন্স এর এ সবচেয়ে কম যে এজ গ্রুপটা আছে বা ওই অডিয়েন্স এ যারা থাকবেন, ওখানে যাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সবচেয়ে কম আমার মনে হবে, আমি ওই লেভেলটাকে মেইনটেইন করে কথা বলব। তাহলে কি হবে? ওই
কনফারেন্সে যারা আছেন বা ওই ক্লাসে যারা আছেন, আমি যদি ওই ক্লাসের মধ্যে যিনি একটু সবচেয়ে কম বুঝেন, উনিও আমার কথাটা বুঝেন, এই অনুযায়ী যদি আমি আমার লেকচারটাকে রেডি করে নিয়ে যাই, আমার স্পিচটাকে ডেলিভার করি, তাহলে ওই ক্লাসের মধ্যে সবচেয়ে মেরিটোরিয়াস যিনি, উনি তো এমনিই আমার কথাটা বুঝে যাবেন। একটা কনফারেন্সের মধ্যে বা সিম্পোজিয়াম হোক, ওয়ার্কশপে হোক, ওখানে পার্টিসিপেন্ট কারা, এটা বুঝা, এটা রিয়েলাইজ করা, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো এইভাবে আমি একটু প্রিপারেশন নেওয়া। আরেকটা হলো ড্রেস কোডের কথা বলছিলাম, যে আমরা সাধারণত রিসার্চ মানে এটা একটা পোলাইট ওয়ার্ক, এটা একটা জেন্টাল ওয়ার্ক। এখানে যারা পোলাইট, যারা জেন্টাল, তারা ভালো করে। এখানে ক্রিয়েটিভিটি থেকে আপনার ডিসিপ্লিন, আমি কতটুকু ডিসিপ্লিন, আমার মধ্যে কতটুকু হ্যাঁ, এরকম আপনার যে নিয়মানুবর্তিতা বলি, হ্যাঁ, আমি অধ্যবসায় বলি, এই যে গুণগুলা, পাঞ্চুয়ালিটি গুলা, এগুলা যার মধ্যে যত বেশি থাকবে, সে হয়তো অত মেরিটোরিয়াস না, অত জিনিয়াস না, অত আউটস্ট্যান্ডিং কেউ না, একটা মোটামুটি মানের মানুষ, কিন্তু তার মধ্যে ডিসিপ্লিন আছে। এই ধরনের মানুষটা রিসার্চে ভালো করে। সো আমি যখন কোনো রিসার্চ প্ল্যাটফর্মে যাব, আমার রিসার্চকে প্রেজেন্ট করতে, ওখানে আমার মধ্যে একটা ফর্মাল লুক থাকলে ভালো হয়। যদি আমি সুন্নতের অনুসরণ করে থাকি, তাহলে আমার পোশাকটা হবে কি পাজামা, পাঞ্জাবি অথবা টুপি, তাই না? এরকম যদি থাকে, আমার যদি দাড়ি থাকে, দাড়িকে সুন্দরভাবে পরিপাটি করে আমি প্রেজেন্ট করতে যাব। কালার নিয়ে কথা বলবো একসাথে, সব যে পোশাকই পরি ওইটার কালারের ব্যাপারে একই ধরনের বিষয়গুলো আমাদেরকে টেক কেয়ার করতে হবে। আমি যদি ফর্মাল ড্রেস পরি, শার্ট প্যান্ট পরি, সেক্ষেত্রে ভালো হয় যদি আমি স্যুট ইউজ করি, হ্যাঁ? আর যদি আমি টাই ইউজ করি, যদি আমরা যখন স্যুট ইউজ করব, তখন একটা বিষয় খেয়াল রাখা, সেটা হলো স্যুটের যে আমার বাটনগুলো আছে, এই বাটনগুলো যদি ওপেন থাকে, হ্যাঁ? তাহলে ভালো হয়। তাহলে আমার মুভমেন্ট করতে, আমার যে আপনার জেস্চার বা পোস্চার, তাই না? আমার হাতের যে মুভমেন্ট গুলো, এগুলা আমি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবো। আমার ঘাড়ের একটু নড়াচড়া বা হ্যাঁ, অডিয়েন্সকে একটু ধরে রাখা, মোর কানেক্টিং করার জন্য যে বিষয়গুলো দরকার, এগুলো যদি আমার শুট বা আমি ইউজ করি, তাহলে এটার বাটনটা যদি আমরা খোলা রাখি, এটা আমাকে আলাদা একটা অ্যাডভান্টেজ দিবে। একটা কমফোর্ট ফিল আমার মধ্যে কাজ করবে। একদম যদি আমি সব শুটে সব বাটন লাগিয়ে একদম জড়সড় ভাবে প্রেজেন্ট করতে যাই না, তাহলে আমি যত কনফিডেন্ট আমার মধ্যেই থাকুক, আমার আউটলুকটা কিন্তু একটা নার্ভাস আউটলুক আসবে, হ্যাঁ? এই বিষয়টা খেয়াল করা। আবার আমরা অনেকে টাই ইউজ করতে পছন্দ করি। যদি আমি টাই ইউজ করি, হ্যাঁ, শুটের সাথে যদি আমি টাই ইউজ করি, এখানে ২ টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো যারা একটু ফ্যাটি, হ্যাঁ, যারা আমরা একটু ফ্যাটি আছি বা আমাদের যাদের বডিটা অনেক শেপটা সুন্দর, এটার সাথে সামঞ্জস্য রেখে আমাকে টাই পড়তে হবে। টাই ২ ধরনের আছে। কিছু টাই আছে চিকন, কিছু টাই আছে মোটা। তো আমরা আমাদের যাদের স্বাস্থ্যটা একটু তুলনামূলক বেশি ভালো, তারা আমরা ওই আমার শরীরের সাথে আমার বডির সাথে অ্যাডজাস্ট করে টাইটাকেই পড়বো। আর যারা একটু মাশাআল্লাহ ফিট, তারা যদি চিকন টাইটা ইউজ করে, এটা হয়তো উনাদের সাথে একটু বেশি সুইট করবে। তো আমার সাথে কোন বিষয়টা যাচ্ছে, এটা কিন্তু আমার ড্রেস কোডের অংশ। হুম? আরেকটা বিষয় হলো যে আমরা যখন প্রেজেন্ট করব, তখন অনেক সময় আমরা বেল্ট ইউজ করি, তাই না? এই বেল্টটা যখন আমি পরবো, এই বেল্টের সাথে আমার শু এর কালারটা যেন সবসময় ম্যাচ করে। এটা একটা ইম্পোর্টেন্ট বিষয়, ড্রেস কোডের একটা বিষয়। ধরেন আমি বেল্ট পরলাম চকলেট কালার, আর শুটা ইউজ করলাম ব্লাক, অথবা বেল্ট ব্রাউন, শু ব্লাক। এটা খুবই অড দেখাচ্ছে, কারণ আমি সামনে থাকছি, সবার ফোকাসটা আমার দিকে। এটা আমার কালার সেন্স সম্পর্কে একটা ধারণা দিয়ে দিবে। এজন্য সব সময় আমরা যখন ফরমাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট করতে যাব, তখন আমার বেল্ট এবং শু, এই ২ টা কালার যেন জুতার সাথে বেল্টের কালারটা যেন সবসময় ম্যাচ করে। যে কালারই হোক, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা হলো, যেমন ধরেন সেমি ফরমাল যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেটা আমার ক্লাসে হোক অথবা কোনো
আমার নিজের অর্গানাইজেশনে আমাকে প্রতিদিন অথবা মান্থলি অথবা উইকলি হয়তো আমাকে প্রেজেন্ট করা লাগতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা সেমি ফরমাল লুকে প্রেজেন্ট করতে পারি। আমি যদি স্যুট ইউজ নাও করি, আমি যদি টাই ইউজ নাও করি, অসুবিধা নাই। আমি একটা ফরমাল লুকে আমি প্রেজেন্ট করলাম। কিন্তু অবশ্যই একদম ক্যাজুয়াল না। টি-শার্ট বা তাই না? এই যে ক্যাজুয়াল যে লুকটা, এটা কি হবে? এটা আমার পার্সোনালিটিটাকে হালকা করে দিল। আমি যাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি, হ্যাঁ? তাদের সামনে আমার পার্সোনালিটি কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে অনেকটা। সেজন্য এই বিষয়টা আমি খেয়াল রাখবো। ক্যাজুয়ালি আমি হয়তো আমার সারাউন্ডিং এর মধ্যে আমি যখন রিহার্সাল করছি, আমার ফ্রেন্ড সার্কেল এর মধ্যে, আমার ফ্যামিলি মেম্বার এর মধ্যে, আমার গ্রুপ মেম্বারদের মধ্যে আমি প্রেজেন্ট করতে পারি। কিন্তু যখন কোন একটা প্রোগ্রামে ফরমাল কোন জায়গায় আমি প্রেজেন্ট করব, তখন অবশ্যই আমার মধ্যে যেন ফরমাল অথবা সেমি ফরমাল একটা লুক থাকে। এটা আমাকে খেয়াল করতে হবে, হ্যাঁ? আর যারা ফিমেল আছেন, উনাদের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা, সেটা হলো যে খুব বেশি রং চটচটে যে কালার গুলো আছে, সেটা শাড়ি হোক অথবা অন্য কোনো ড্রেস হোক, খুব বেশি কালারফুল কোনো ড্রেস, এটা ফিমেলদের ক্ষেত্রেও মেলদের ক্ষেত্রেও। পাঞ্জাবি পরলেও পাঞ্জাবির কালারটা যেন খুব কটকটে না হয়। আমি যদি শার্ট পরি, এটার ক্ষেত্রেও কালারটা যেন খুব কটকটে না হয়, হ্যাঁ? একটা ডিসেন্ট কালার। মেল অথবা ফিমেল আমরা আমাদের ড্রেস কোডটা যেন ডিসেন্ট হয়। কালারটাও যেন ডিসেন্ট কালার হয়। এই বিষয়টা খেয়াল রাখা। আর আমাদের যারা ফিমেল রিসার্চাররা আছেন, ওরা আমরা খুব বেশি মেকআপ অথবা জুয়েলারি, এই বিষয়গুলো এই বিষয়গুলো যদি আমি এভয়েড করতে পারি, একটা ডিসেন্ট লেভেলে রাখতে পারি, তাহলে কিন্তু আমার লুকটা সুন্দর হবে, হ্যাঁ? রিসার্চ প্রেজেন্ট করার ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা। এটা হচ্ছে কিন্তু আমি এখনো প্রেজেন্টেশন এ কিন্তু শুরু করি নাই। এই বিষয়গুলো মানুষ কিন্তু আমাকে জাজ করবে। একটা কথা আছে, মানুষ আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। আমি যখন প্রেজেন্ট করতে যাব, আমি কিভাবে যাচ্ছি, কি প্রিপারেশন নিয়ে যাচ্ছি, কি আমার বডি ল্যাঙ্গুয়েজটা কি, কিভাবে আমি অডিয়েন্স অডিয়েন্সের সামনে ১ম অ্যাপিয়ার করলাম, কিভাবে ১ম ই আমার অডিয়েন্সের সাথে আমি ইন্টারেকশন করলাম। এটা দেখেই কিন্তু মানুষ আমার সম্পর্কে একটা ধারণা নিয়ে নিবে। তো আরেকটা বিষয় হলো, আমি যখন প্রেজেন্টেশন করতে যাব, তখন আমার সাথে কয়েকটা বিষয় খেয়াল করা। সাথে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে। একটা হলো আমি যে স্লাইডটা প্রেজেন্ট করব, হুম? পাওয়ার পয়েন্টটা এটার একটা ব্যাকআপ রাখা। হতে পারে আমি যে কনফারেন্স অথরিটি উনাদের কাছে যে আমি স্লাইডটা শেয়ার করেছি অথবা যিনি হোস্ট আছেন উনার কাছে আমি দিয়েছি। কিন্তু উনার ল্যাপটপে অথবা উনার ডিভাইসে হয়তো আমার ফাইলটা সাপোর্ট করছে না। অথবা কোনো কারণে এটা ভিজুয়ালাইজ করা যাচ্ছে না। তখন সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? আমি আমার মেইলে এটার একটা ব্যাকআপ রাখতে পারি। মেইলে এটার একটা ব্যাকআপ রাখতে পারি। অথবা আমি পেন ড্রাইভের মধ্যে আমার ওই স্লাইড গুলো পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশনটা আছে সেটা প্রিজার্ভ করতে পারি। এভাবে আমি চলে গেলাম। তাই না? এখন সবকিছু ঠিক আছে। আমার স্লাইডও ওপেন হলো। এখন সমস্যা যেটা হলো, ওখানে আমাদের যে অ্যাডাপ্টার গুলো আছে, তাই না? HDMI এবং VGA ২ ধরনের অ্যাডাপ্টার আছে। এখন আমি প্রিপারেশন নিয়ে গেছি একরকম, কিন্তু গিয়ে দেখা গেল আমার আছে VGA আমার ল্যাপটপে, ওখানে হয়তো HDMI। তাহলে তো আমার প্রেজেন্টেশনটা ওখানে শো করছে না। তাহলে আমার সাথে ২ ধরনের যদি অ্যাডাপ্টার থাকে, ওখানে হোস্টের যে ধরনের অ্যারেঞ্জমেন্টই থাকুক না কেন, আমি কিন্তু আমার প্রেজেন্টেশনটা আমি করে আসতে পারব। ঠিক আছে না? তো এই বিষয়গুলো আমরা যখন প্রেজেন্টেশন নিব, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাকে প্রেজেন্টেশনটা জন্য প্রিপারেশন নিতে হবে। এখন কিছু কাজ যেগুলো আমরা যদি না করি, তাহলে কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে। ১ম হলো যে বিষয়টা, আমরা অনেকেই কি করি? আমরা যখন প্রেজেন্ট করতে যাই, হ্যাঁ? তখন আমরা যদি আমাদের কাছে অনেক সময় আমি কথা বলব তো একটা হ্যান্ড নোট থাকে। আমি দেখে অথবা দেখে কথা বললাম। অথবা স্লাইডের দিকে একদম তাকিয়ে কথা বললাম। হয় না এরকম অনেক সময়? এই ২ টাই কিন্তু অড লুকিং। স্লাইডের দিকে তাকিয়ে কথা বলা অথবা হ্যান্ড ফ্লো দেখে কথা বলা। হ্যান্ড নোট যদি আমি দেখে কথা বলি, হ্যাঁ? আ একটা প্যারাগ্রাফ স্লাইডে আছে, আমি দেখে বাংলাদেশ ইস এ রিভারাইন কান্ট্রি, হ্যাঁ? এরকম পড়া শুরু করলাম। তাহলে কি হলো?
শুরুতেই অডিয়েন্স আমার কাছ থেকে একটা ধারণা, ও বুঝছি কি প্রেজেন্ট করবে, নতুন কিছু নাই, সবাই তো এইভাবেই করে, সবাই এই গড়পড়তা একটা প্রেজেন্টেশন হবে। শুরুতেই কিন্তু অডিয়েন্স আমার কাছ থেকে ডিসকানেক্টেড হয়ে গেল, একটা বিষয়। আরেকটা হলো আমরা অনেক সময় কি করি, গ্রুপ প্রেজেন্টেশন তো হাতে লিখে নিয়ে যাই, যে আমার পয়েন্টটা তো এটা নিয়ে আমি হাতে লিখে নিয়ে যাই, তাই না? হয়তো আমি হ্যান্ড নোটও নেই নাই, আবার একটু যদি স্মার্ট হই আমি হয়তো স্লাইডের দিকে তাকিয়েও বলছি না, কিন্তু আমি হাতের দিকে তাকিয়ে প্রেজেন্ট করছি। আমি হয়তো দেখছি না, কিন্তু আমার সামনে শত শত চোখ আমাকে দেখছে, তাই না? একটা প্রেজেন্টেশনে আমি কিভাবে দেখি, আমি কিভাবে বলি, আমি কিভাবে চলি, প্রত্যেকটা বিষয় কিন্তু ম্যাটার করে। এজন্য এই জায়গাগুলোতে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমার মধ্যে না আসে। কি বললাম? হ্যান্ড নোট দেখে আমরা প্রেজেন্ট করব না। ২ নাম্বার হচ্ছে একদম স্লাইডের দিকে বা ঘাড় এরকম বাঁকা করে তাকিয়ে, হ্যাঁ? এরকম ভাবে আমি সবসময় তাকিয়ে থাকলাম। অডিয়েন্সকে ব্যাক সাইড দিয়ে আমি প্রেজেন্ট করব না। আরেকটা হলো আমি আমার হাত দেখেও আমি প্রেজেন্ট করতে যাব না। আমাকে দেখেই যেন আমি এত ওপেন থাকবো, আমাকে দেখেই যেন কিছু বলার আগেই যেন অডিয়েন্স বুঝে, না উনি যে বিষয়ে কথা বলবেন উনাকে কনফিডেন্ট এনাফ মনে হচ্ছে, হ্যাঁ? এরকম যেন একটা ইমপ্রেশন অডিয়েন্স এর মধ্যে চলে আসে। ১ম আমাকে দেখে মানুষ যে ইমপ্রেশনটা ক্রিয়েট হবে অডিয়েন্স এর মধ্যে, এটা কিন্তু আসলে ম্যাটার করে। ১ম যদি আমাকে দেখে আমার অডিয়েন্স এর মধ্যে একটা ভালো ইমপ্রেশন চলে আসে, এটা কিন্তু মানে আমাকে অনেক অ্যাডভান্টেজ দিবে অডিয়েন্সকে শেষ পর্যন্ত ধরে রাখার ক্ষেত্রে। তাহলে আমরা কি বললাম? কিভাবে প্রেজেন্ট করব, কি কাজ করব না। ১ নাম্বার হ্যান্ড নোট ইউজ করব না, স্লাইড দেখে পড়ব না, ২ নাম্বার হাতে লিখে পড়ব না। আরেকটা কাজ হলো আমরা এমন কোনো কথা বলব না, এটা যদি আমি কোনো এক্সাম্পল ইউজ করতে চাই, অথবা আমি কোটেশন ইউজ করতে চাই, অথবা আমি কোনো স্টোরি বলতে চাই, এটা যেন স্ল্যাং না হয়। আমি কি বলছি এটা থেকে কিন্তু মানুষ আমার ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা নিয়ে নিবে, আমার টপিক সম্পর্কেও একটু ধারণা নিয়ে নিবে। আমি অডিয়েন্সকে কানেক্ট করার জন্য, তাই না? এমন কোনো জোকস বলবো না যেটার দ্বারা আমার সম্পর্কে, আমার অর্গানাইজেশন সম্পর্কে, আমার প্রেজেন্টেশন সম্পর্কে একটা নেগেটিভ ধারণা ক্রিয়েট হয়। হ্যাঁ? তো এই জায়গাটা আমরা যারা আছি আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব। আরেকটা বিষয় যে খুব বেশি ক্যাজুয়াল হওয়া দরকার নাই। কানেক্টেড হতে এত কানেক্টেড হয়ে গেলাম যে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। এটা পর্যন্ত না। কতটুক পর্যন্ত আমি যেতে পারবো? আমার সিলিংটা কতটুকু? আমার লিমিটটা কতটুকু? অডিয়েন্স এর সাথে আমি কতটুকু কানেক্টেড হতে পারবো? এটার একটা